পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, লাগবে বাংলাদেশের স্বীকৃতি। ক্ষমা চাইতে হবে রাষ্ট্রীয়ভাবে, মত বিশ্লেষকদের। সম্পদ ফিরিয়ে দেওয়ার পরামর্শ। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে হাতাহাতি, বিএনপির রুমিন ফারহানা ও এনসিপির আতাউল্লাহর পাল্টাপাল্টি অভিযোগ। সিইসির কাছে বিচার দাবি হাসনাত আব্দুল্লাহর। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের হয়রানির অভিযোগ ছাত্রদলের। কমিশনের পক্ষপাতিত্ব দেখছে শিবির। ভোটার তালিকা থেকে ছবি বাদ চেয়ে রিট। ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। নিয়ন্ত্রণের বাইরে দেশের ডেঙ্গু পরিস্থিতি। রাজধানীতে একদিনে প্রাণ গেছে সর্বোচ্চ ৫ জনের। আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত, প্রতিরোধে কার্যকর উদ্যোগের আহ্বান। এবং ৮ বছরে নিজ ভূমিতে ফিরতে পারেনি একজন রোহিঙ্গাও। আন্তর্জাতিক মনোযোগ হারিয়েছে প্রত্যাবাসন। সংকট সমাধানে মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরির পরামর্শ বিশ্লেষকদের। ভোরের সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ৭১ কোনো অমীমাংসিত ইস্যু নয়, অতীতে বিষয়টি সমাধান করেছে পাকিস্তান। রোববার দুপুরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে ইসলামাবাদের এমন অবস্থানের সঙ্গে ঢাকা একমত নয় বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বৈঠকে একটি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পরও ঢাকা ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্কের সমীকরণ না মেলার পেছনে দায় আছে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলোর। জুলাই গণঅভ্যুত্থানের পর যখন সম্পর্ক উন্নয়নে সচেষ্ট দুই দেশ, তখনও গণহত্যার দায় স্বীকার আর ক্ষমার প্রসঙ্গে ধরা পড়ে আক্ষেপ আর বৈপরীত্য। ঢাকায় প্রথমবারের মতো দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ইসহাক দার বলেন ৭১ কোনো অমীমাংসিত ইস্যু নয়। অতীতে 2 দফায় এ বিষয়ে সমাধানের দাবি করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। 1974 first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. তবে ৭১ প্রসঙ্গে ইসহাক দারের এমন দাবির সঙ্গে একমত হতে পারেনি ঢাকা। যদিও দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের ব্যাপারে উভয়ই সম্মত বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না। এত 24 বছরের 54 বছরের ইস্যু। আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে, এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি। এর আগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল 10টায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এরপর হয় প্রতিনিধি পর্যায়ের বৈঠক। আলোচনা শেষে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপে একটি চুক্তি হয়। এছাড়াও স্বাক্ষর হয়েছে 5টি সমঝোতা স্মারক। We also signed today 1 agreement and 5 MOUs. Total 6 documents have been signed, and I think it's a great beginning. বৈঠকে দুই পক্ষ বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। আমাদের বাণিজ্য ভারসাম্য আমাদের বিপক্ষে, সেটাও আমরা উল্লেখ করেছি। আমরা তাদের বাজারে কিছু প্রবেশাধিকার চাইছি, বিশেষত সাফটার অধীনে যেন আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। টেক্সটাইল, জ্বালানি, ঔষধ শিল্প, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, এই খাতগুলিকে আমরা বেশি সম্ভাবনা বলে মনে করেছি। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বৈঠকে উভয় নেতা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পরে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র সংবলিত একটি গ্রাফিতি বই তুলে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর হাতে। জুমান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, তার জন্য প্রয়োজন হবে বাংলাদেশের স্বীকৃতির। সংসদে রেজুলেশন করে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চাইলে মীমাংসা হতে পারে ৭১ প্রসঙ্গ, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। অন্যদিকে আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার কোনো সুযোগ নেই বলে মনে করেন সাবেক কূটনীতিক সাকিব আলী। এক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন বা স্বাভাবিকীকরণে ধীরগতির পক্ষে তিনি।
2 দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার। প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন জামায়াত আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে করেন সাক্ষাৎ। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে 2 দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপে একটি চুক্তিসহ সই হয় 5টি সমঝোতা স্মারকে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির উপপ্রধানমন্ত্রী দাবি করেন 71 ইস্যুর 2 দফায় সমাধান করেছে পাকিস্তান, যদিও এ বক্তব্য নাকচ করেছে বাংলাদেশ। 2 দেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের ব্যাপারে উভয়ে সম্মত বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available to both countries. আমি অবশ্যই একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে। সাবেক কূটনীতিক সাকিব আলী মনে করেন আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার সুযোগ নেই, এজন্য সম্পর্ক উন্নয়নে ধীরগতির পক্ষে তিনি। পাকিস্তান বন্ধু রাষ্ট্র, তার মানে হচ্ছে যে আপনি 71কে একদম পুরোপুরি ভুলে যাচ্ছেন। খোলা মনে যদি কথা না বলে আপনি যদি না বলেন যে আমি ক্ষমা চাচ্ছি, তখন আমরা মনে করি যে এই ক্ষমা চাওয়াটা আসলে আন্তরিক নয়। স্বাভাবিকীকরণের ব্যাপারে আমি একটু সময় নিতে চাই, নানান দিক দেখে আমরা আস্তে আস্তে এটাতে এগোতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন অনানুষ্ঠানিক ক্ষমা প্রার্থনায় বৈরিতা কাটবে না। 71 ইস্যু সমাধানে বাংলাদেশের স্বীকৃতি মুখ্য। সংসদের রেজলিউশনের মাধ্যমে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ তার। বাংলাদেশ যখন বলবে সমাধান হয়েছে তখনই কিন্তু সমাধান। ইনফর্মালি তারা একাধিকবার হয়তো বলেছে, কিন্তু এটা একটা অফিসিয়াল একটা প্রসেস আছে। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যখন সামিট হয়, সামিট হওয়ার পরে কিন্তু সবসময় একটা ডিক্লারেশন থাকে 2 দেশে, ওই ডিক্লারেশনে একটা ক্লজ থাকলে কিন্তু জিনিসটা আমি মনে করি সমাধান হয়ে যায়। আরেকটা হতে পারে, সেটা হলো পার্লামেন্টে তারা যদি একটা রেজলিউশন নেয়, সেটাও কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদারের সঙ্গে বৈঠকে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সুন্দর রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে বিএনপি চেয়ারপারসনকে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এদিকে সৌজন্য সাক্ষাতে বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্যের আকাঙ্ক্ষার কথা পাকিস্তানের মন্ত্রীকে জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। 2012 সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানির পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাকদার। রোববার সন্ধ্যা 7টার কিছু আগে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন অংশ নেন। প্রায় 45 মিনিট বৈঠক শেষে ফিরোজা ছেড়ে যান ইসহাকদার। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিএনপি জানায় খালেদা জিয়া ও ইসহাকদারের সঙ্গে 2 দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। উঠে এসেছে সার্ক ইস্যুও। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে 2 দেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন। এর আগে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। পরে দলটির নেতারা জানান বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামায়াত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে এমনটা জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। জামায়াত তারেকটি বলেছেন যে আজকে মুসলিম উম্মার জন্য একটি লিডারশিপটা খুব প্রয়োজন এবং এটা কম্বাইন্ডলি যেন এরকম একটা লিডারশিপ তৈরি হতে পারে সে ব্যাপারেও নির্দিষ্ট আকর্ষণ করেছেন। সাক্ষাতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উন্নয়নের বিষয়েও কথা হয়েছে বলে জানান দলটির নায়েবে আমির। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির শুনানিতে মারামারি করেছে বিএনপি ও এনসিপি। সিইসির সামনেই একে অপরকে কিল ঘুষি মারেন দুপক্ষের লোকজন। পাল্টাপাল্টি অভিযোগ করেন 2 দলের নেতা রুমিন ফারহানা ও মোহাম্মদ আতাউল্লাহ। পরে ইসিতে সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির দফতর সম্পাদকের ভূমিকা পালন করছে কমিশন। সিইসির কাছে সুষ্ঠু বিচার চান তিনি। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে নজিরবিহীন ঘটনার সাক্ষী হল নির্বাচন কমিশন।
ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের আপিল শুনানি ঘিরে মুখোমুখি অবস্থান নেয় বিএনপি ও এনসিপি। সিইসির সামনে কিল ঘুষি হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। উদ্বুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শুনানি। বহু চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইসি কর্মকর্তারা। মারামারির ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন বিএনপি নেতা রুমিন ফারহান ও এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ। তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। শুনানিতে আমি কথা বলতে যাব, ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠিপিটা করে। হাতাহাতির ঘটনায় ইসিতেই সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কমিশন বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছে অভিযোগ করে সিইসির কাছে বিচার চান তিনি। নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমাদের যে নির্বাচনমুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি। ইসি জানায় নিরপেক্ষভাবে পেশাদারত্বের সঙ্গে সীমানা পুনর্নির্ধারণের কাজ চলছে। ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন নদী, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, জনগণের যাতায়াতের ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলোর সুবিধা অসুবিধা বিবেচনায় রেখেছি। বুধবার পর্যন্ত চলবে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। এরপর দাবি আবেদন আপত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণভোটে নয়, সংবিধানের মূলনীতি নির্বাচিত সরকার পরিবর্তন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। লুটের অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনের সময় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন রিজভী। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত 15 বছরে আওয়ামী সরকারের লুটপাটের কারণে উন্নয়ন হয়নি। এবার গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাস্তায় যেমন গাড়ি চালক যা খুশি তাই করতে পারে না, যেভাবে খুশি সেভাবে গাড়ি চালাতে পারে না, ঠিক একইভাবে যারা এই দেশ পরিচালনা করবে তারাও কিন্তু যা খুশি তাই করতে পারে। অতীত সরকার যা খুশি তাই করেছিল বলে আজকে তাদের এই পরিণতি হয়েছে। একটি রাজনৈতিক দল বলছেন যে আগেই গণভোট দিতে হবে। কেন? যদি মূল নীতিমালায় কোনো পরিবর্তন করতে হয় সেটা তো করবে পার্লামেন্ট, সংবিধান সংশোধন করতে হবে। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন মানেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তিক শীর্ষক বৈঠকে এ কথা বলেন তিনি। বলেন, প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কেন্দ্র দখলে পেশি শক্তি ব্যবহার হবে। এর আগে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির বলেন, বিদেশি শক্তির ফাঁদে পড়ে একটি মহল সংস্কার ছাড়াই নির্বাচনের পায়তারা করছে। সংস্কারবিহীন শাসন মানে সেই ফেসিবাদের শাসন। সংস্কারবিহীন বাংলাদেশ মানে আমাদের বিগত অন্ধকারে ঢুকে যাওয়ার সেই বাংলাদেশ। সুতরাং সংস্কারবিহীন নির্বাচন এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে এবং একটি সঠিক নির্বাচনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র রুখে দেব এবং সংস্কার বাস্তবায়ন হবে এবং বাস্তবায়িত সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ছাত্র শিবির। নারী প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ করে ছাত্রদল। এদিকে ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রদর্শনের বিরুদ্ধে রিট করেছেন 4 শিক্ষার্থী।
নির্বাচনী হাওয়া বইছে ঢাবি ক্যাম্পাসে। ২৬ তারিখের আগে নির্বাচনী প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও মতবিনিময় সভা ও কুশল বিনিময়ের মতো কার্যক্রম চলছে জোরে সোরে। রোববার সকালে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন ছাত্র শিবিরের জিএস পদপ্রার্থী ফরহাদ। এদিকে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ভিপি প্রার্থী সাদিক কায়েম। ইউনিভার্সিটি প্রশাসন সম্ভবত সব ক্ষমতার পরিচয় দিতে পারছেন না এবং একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ বারবার করছেন। কোন একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন, বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে ছাত্রদল। নারী প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। নারীদের ছবি জুম করে করে তুলে বিভিন্ন নারী বিদ্বেষী যে আচরণ, সুতরাং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে বারংবার মুক্তিযুদ্ধ এবং নারীদের বিষয়ে আপনারা বারবার কুৎসা রটনা করেছেন। সব প্রার্থীর ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন মোসাদ্দেক জুবাইর প্যানেলের প্রার্থীরা। এছাড়াও ব্যালট পেপারে প্রার্থীদের ছবি সংযুক্ত করা, ভোট কেন্দ্র বৃদ্ধি সহ 6টি দাবি করেন প্রতিরোধ পর্ষদ প্যানেল। ডোপ টেস্টের মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করতে আগ্রহী তাদেরকে তারা মাদকাসক্ত কিনা এটা চিহ্নিত করা হোক। ভোট কেন্দ্র আরও বাড়াতে হবে। অনাবাসিক শিক্ষার্থীদেরকে এই বিশ্ববিদ্যালয় ভোট কেন্দ্রে কিভাবে নিয়ে আসা যায় তার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে হবে। এদিকে ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রদর্শনের বিরুদ্ধে রিট করেছেন 4 শিক্ষার্থী। কর্তৃপক্ষের এটা নিশ্চিত করা জরুরি যাতে প্রত্যেক শিক্ষার্থীর প্রাইভেসি যাতে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচন ঘিরে উৎসব মুখর দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাকসুতে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার হবে মনোনয়নপত্র বাছাই। এদিকে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে সরব বিভিন্ন ছাত্র সংগঠন। চলতি সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচনের ডামাডোল বইছে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। রোববার সকালে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম, যা চলে বিকেল 4টা পর্যন্ত। প্রথম দিনে বেশ কয়েকটি ফর্ম বিতরণ করা হয়। দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ সবকিছুর উদ্যোগে শুধুমাত্র এবং শুধু শিক্ষার্থীদের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। আমি আসলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি, আমি তাই সাধারণভাবেই স্বতন্ত্রভাবেই নির্বাচন করছি। রাকসু নির্বাচনটা স্বতঃস্ফূর্ত ফেস্টিভ মুডে হয়, সেটা আপনার আমার সকলের কাম্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সোমবার। এরপরই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর 29 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। আমরা এই বার্তাটি দিতে চাই যে আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। এদিকে দীর্ঘ 35 বছর ধরে হদিস নেই চাকসু নির্বাচনের। এ নিয়ে আন্দোলন করছে বিভিন্ন ছাত্র সংগঠন। প্রশাসনের গড়িমসির অভিযোগ তুলে তারা অবিলম্বে তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন। সকলের দাবি হচ্ছে এমফিল পিএইচডি বাদ দিয়ে শুধুমাত্র রানিং স্টুডেন্টের মাধ্যমে চাকসু নির্বাচন করা হোক। প্রশাসন যদি আবার তফসিল ঘোষণার ক্ষেত্রে বিলম্ব করে কিংবা দেরি করে, সেক্ষেত্রে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তবে এ সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা এই সপ্তাহের মধ্যে তোমাদেরকে একটা পজিটিভ নিউজ আমরা দিতে পারব। 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 70 সালে প্রথম চাকসু নির্বাচন হয়। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। সবজি বিক্রির রসিদ দেন না পাইকাররা, সুযোগ কাজে লাগিয়ে খুচরা ব্যবসায়ীরা দাম বাড়ান কয়েক গুণ। মধ্যরাতে কাউরান বাজারে ভোক্তার অভিযান, 2 ব্যবসায়ীকে জরিমানা। প্রথমবারের মতো বাংলাদেশে বিশাল পরিসরে শুরু হয়েছে আন্তর্জাতিক রোহিঙ্গা অংশীজন সংলাপ। 3 দিন ব্যাপী আয়োজনের প্রথম দিন সংলাপে অংশ নেন 40টি দেশের প্রতিনিধি ও বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা। সংলাপে অংশ নিয়ে রোহিঙ্গারা জানান, খাদ্য ও কাপড়ের জন্য বাংলাদেশে আসেননি, অত্যাচারিত হয়ে নিজের দেশ ছেড়েছেন। দ্রুত নিরাপদ প্রত্যাবাসন চান তারা। অন্যদিকে ডেপুটি প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চেষ্টা করছে বাংলাদেশ। বিস্তারিত নাজমুস সালেহির রিপোর্টে।
প্রায় 8 বছর আগে মিয়ানমারের রাখাইন থেকে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। দিনে দিনে সংখ্যার হিসেবে তা 10 লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে কক্সবাজারে আয়োজন করা হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। রোববার প্রথম দিনের সংলাপে উপস্থিত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধি, বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলের নেতারা। উপস্থিত ছিলেন রোহিঙ্গাদের শখানেক প্রতিনিধি। বক্তব্যে রোহিঙ্গারা নিজেদের উপর চলা ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরেন। দ্রুত নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। Women and girls who struggle unimaginable genocide, sexual violence and loss of education, deep trauma. Our homes destroyed, our families killed. Those remains in Myanmar under suffocating restriction. এ সময় সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন দেশে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীও দাবি তোলেন মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে হলেও প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। Our citizenship was taken away. Our movement was restricted and access to education and employment was denied. It has been 8 years we came to Bangladesh and we suffer and we have lost. The international community saw what we have been gone through, but there is no still a chance against this. ডেপুটি প্রেস সচিব জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকার আন্তরিক, তবে নতুন করে আর কাউকে সীমান্ত পার হয়ে দেশে ঢুকতে দেয়া হবে না। বাংলাদেশে যারা সীমান্তে রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন তারা সতর্ক অবস্থানে আছেন যাতে নতুন করে কোনো রোহিঙ্গা ইনফ্লাক্স না হয়। আগামী কয়েক মাস এই চেষ্টাটা এক ধরনের মোমেন্টাম গেইন করবে, যার ফলে এই সংকটের সমাধানটা হয়তো সম্ভব হবে। 3 দিনের সম্মেলনে সোমবার সকালের অধিবেশনে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সম্মেলন ঘিরে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের প্রত্যাশা করছে বাংলাদেশ। 3 দিনের এই সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যাশা, আন্তর্জাতিক পর্যায়ে ভুলতে বসা রোহিঙ্গা ইস্যু আবারও নতুন করে আলোচনায় আসবে। একই সঙ্গে এখান থেকে কিছুটা হলেও ধারণা পাওয়া যাবে কোন পথে হতে পারে মিয়ানমারে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন। নাজমুস সালেহী, সময় সংবাদ, কক্সবাজার। 8 বছর পেরিয়ে গেলেও এখনও নিজ ভূমিতে ফিরতে পারেননি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। বৈশ্বিক নানা ঘটনা প্রবাহে আন্তর্জাতিক মনোযোগ হারিয়েছে রোহিঙ্গা সংকট। এতে জটিল হয়েছে প্রত্যাবাসনের পথও। বাস্তুচ্যুতদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক হস্তক্ষেপ প্রয়োগের মাধ্যমে মিয়ানমারের অভ্যন্তরে অনুকূল পরিবেশ তৈরির পরামর্শ বিশ্লেষকদের। তা না হলে সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা অভিবাসন বিশেষজ্ঞদের। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। 2017 সালের 25 আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। জান্তা বাহিনীর নির্যাতন নিপীড়ন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেন তারা। শুধু 2017 সালেই নয়, বিভিন্ন সময়ে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য বলছে 2024 সালের জানুয়ারি থেকে এ বছরের জুন পর্যন্ত 1.5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা 14 লাখেরও বেশি। শঙ্কার বিষয়, 8 বছর পেরিয়ে গেলেও এখনও নিজ ভূমিতে ফিরতে পারেনি একজনও। বৈশ্বিক নানা ঘটনা প্রবাহ এবং মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মনোযোগ হারিয়েছে। জটিল হয়েছে প্রত্যাবাসনের পথও। কয়েক বছর ধরে অব্যাহতভাবে কমেছে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা। সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে জানিয়ে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সহযোগিতায় টেকসই প্রক্রিয়ায় প্রত্যাবাসনের বিকল্প নেই। আসলে আমরা যে টিমিরে ছিলাম সেই টিমিরে রয়েছে এবং সংকটটা আরও ঘনীভূত হচ্ছে। আপনি গত 8 বছরে একজন রোহিঙ্গা কিন্তু ফেরত যায়নি। সমস্যার সমাধান প্রত্যাবাসন, মানে তারা ফেরত যাবে। বাস্তবে আসলে মিয়ানমারে যে চাপ তৈরি করা দরকার বা যারা সেই চাপটা তৈরি করার মতো শক্তি রাখে, তাদের আসলে আমি দেখি না যে সেই রকমের প্রচেষ্টা রয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গাদের অনুকূল পরিবেশ তৈরি না করে প্রত্যাবাসন অসম্ভব বলে মনে করেন বিশ্লেষক। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় নিবিড় কূটনৈতিক হস্তক্ষেপ প্রয়োগের পরামর্শ তার। আন্তর্জাতিক সম্প্রদায় যেমন মনে করছে
যে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার জন্য অনুকূল পরিবেশ মিয়ানমারে নাই এখন। রোহিঙ্গারাও নিজেরা কিন্তু মনে করছে যে তারা ওখানে গেলে ফেরত গেলে নিরাপদ থাকতে পারবে না। এখন একটু নিবিড় কূটনীতি, অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরে পরিবর্তনের ক্ষেত্রে আমরা কোনোভাবে সংশ্লিষ্ট থেকে বা আমাদের বন্ধুদের মাধ্যমে সেখানে যদি আমরা অনুকূল পরিবেশ তৈরি করতে পারি, তবেই আমার ধারণায় রোহিঙ্গাদের যাবার সুযোগ হবে। উদ্যোগ ব্যর্থ হলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান কূটনৈতিক বিশ্লেষকদের। উদ্যোগ আছে, আমি মনে করি উদ্যোগ আমাদের চালিয়ে যেতে হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। টাকা ছাপিয়ে দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে না পারায় একীভূত করা হচ্ছে এক্সিম সহ দেশের 5 ব্যাংক। এজন্য দরকারি 35,000 কোটি টাকার মধ্যে 20,000 কোটি টাকাই সরকারের কাছে যায় বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থের জন্য IMF, বিশ্বব্যাংকের দ্বারস্থ হবে আর্থিক খাত নিয়ন্ত্রণ সংস্থাটি। শুধু এই 5 ব্যাংক নয়, নিবিড় পর্যবেক্ষণে থাকা অন্যগুলোর ব্যাপারেও বিশেষ সিদ্ধান্ত নিতে চায় অর্থ মন্ত্রণালয়। তবে একীভূতকরণের পরিবর্তে ঘুরে দাঁড়াতে না পারা ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার পক্ষে খাত বিশ্লেষকরা। সাইফুল ইসলামের রিপোর্ট। খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, সুশাসনের অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ সহ নানা কারণে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাত, কমছে গ্রাহকের আস্থা। অবস্থার উত্তরণে কয়েক মাস আগে প্রায় 27,000 কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয় এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন সহ দুর্বল 5 বেসরকারি ব্যাংকে। তাতেও ঘুরে দাঁড়াতে না পারায় এবার একীভূত করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য দরকার হতে পারে 35,000 কোটি টাকা, যার মধ্যে 20,000 কোটি টাকাই সরকারের কাছে চাইবে বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থ চাওয়া হবে আমানত বীমা তহবিল সহ IMF, বিশ্বব্যাংকের কাছে। ডিপোজিট ইন্স্যুরেন্সে যেহেতু অনেক টাকা আছে, সরকার চাইলে সেইগুলো বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় যদি ওখান থেকে কিছু কম্পেনসেট দরকার হয়, তাহলে সেখান থেকেও তারা এই টাকা কিছু ট্রান্সফার করে নিতে পারে। একীভূত করার আগেই এসব ব্যাংকের সব শেয়ার শূন্য করার পাশাপাশি ফেরত দেওয়া হবে ক্ষুদ্র আমানত। A, B আর C ব্যাংক মার্জ করছে, সাধারণ মানুষের কাছে ABCর শেয়ার রয়েছে। এখন 3টা কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য সেম, কিন্তু বাজার মূল্য তো সেম না। তখন বাজার মূল্যকে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে সেম আনা হবে। এদিকে বিশেষ নজরে রাখা আরও কয়েকটি ব্যাংকের ব্যাপারেও বিশেষ ভাবনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ডিপোজিটের টাকা কোনোভাবে যাতে না হবে সেই দৃষ্টি নিয়ে মার্জার করবে, আর মার্জার করবে এইভাবে যে যাতে মার্জার করবে ওটা কিন্তু একটা ভায়াবল ব্যাংক হয়। এমন কিছু কিছু ব্যাংক আছে যাদেরকে যতই মার্জার দেয় ওরা আপনার ইসের আওতায় বাইরে চলে গেছে, ওটা এখন প্যালিয়েটিভই আছে। তবে একীভূতকরণে ব্যাংক খাতে বিদ্যমান সমস্যার সমাধান দেখছেন না আর্থিক খাত বিশ্লেষকরা। কেন আপনি সরকার এগুলোর পেছনে আবার টাকা পয়সা দিবে? কয়দিন আগে দেখলো না লিকুইডিটি সাপোর্ট দিয়ে একটা ব্যাংক ঘুরে দাঁড়াইছে। এগুলোকে সাপোর্ট না দিয়ে বরঞ্চ তাদের কাছ থেকে একটা রিকভারি প্ল্যান নিয়ে একটা সময় নিয়ে ছেড়ে দেন। এর মধ্যে ঘুরে দাঁড়াতে পারবা, নাহলে ইউ মাস্ট কুইট। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত দুর্বল 5 ব্যাংকের আমানত কমেছে 22,060 কোটি টাকা। সুদসহ ঋণ গ্রহীতার কাছে মোট বকেয়া ঋণ বেড়ে দাঁড়িয়েছে 3,855 কোটি টাকা। এ সময় খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় 1,47,000 কোটি টাকা, যা মোট দেয়া ঋণের প্রায় 77%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে সরবরাহ করছে আরও 1,320 মেগাওয়াট। কেন্দ্রটির 2টি ইউনিট প্রস্তুত থাকা সত্ত্বেও এখন কেবল চালু আছে একটি। দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি চূড়ান্ত না হওয়ায় কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু করা সম্ভব হচ্ছে না। তবে সংশ্লিষ্টরা বলছেন, পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদার 10 ভাগই পূরণ করবে RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। কমবে আমদানি নির্ভরতা এবং উৎপাদন ব্যয়। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। রাষ্ট্রত্ব RPCL ও চীনের নরিনকো ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে নির্মিত পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। চলতি বছরের 19 জানুয়ারি প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। এরপর 9 এপ্রিল দ্বিতীয় ইউনিটও সংযুক্ত হয়। বর্তমানে একটি ইউনিট উৎপাদন চালু রেখেছে। আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি কমার্শিয়াল অপারেশন ডেট বা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের তারিখ ঘোষণার অপেক্ষায় আছি। এছাড়া সম্পূর্ণ রকমের সব ধরনের টেস্টিং কমিশনিং শেষ করে 2টা ইউনিটে বিদ্যুৎ তৈরিতে পূর্ণমাত্রায় সক্ষম।
এবং বর্তমানে একটি ইউনিট থেকে আমরা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছি। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতায় 1320 মেগাওয়াট হলেও দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি না হওয়ায় সীমিত মাত্রায় পরিচালিত হচ্ছে। 3 দফা আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেও কার্যকর সরবরাহকারী চূড়ান্ত করা যায়নি। সবশেষ সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানির প্রস্তাব ব্যয়বহুল হওয়ায় তাও বাতিল করা হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে 1.5 লাখ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। এছাড়া আরও কিছু কয়লা আসছে জাহাজে। এতে আপাতত উৎপাদন সচল রাখা সম্ভব হবে। আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রের গ্রস ক্যাপাসিটি 1320 মেগাওয়াট, নেট ক্যাপাসিটি 1244 মেগাওয়াট এবং এটি বাংলাদেশের সর্বমোট বিদ্যুৎ চাহিদার 8 থেকে 10% বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। বর্তমানে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের এখানে 1.5 লক্ষ টনের অধিক কয়লা মজুদ আছে এবং আমাদের কয়লার শিপমেন্টগুলি এখনো চলমান আছে। $2.54 বিলিয়ন নির্মিত দেশের সবচেয়ে বড় এই কেন্দ্রের মধ্যে $1.77 বিলিয়ন ঋণ দিয়েছে চীন। চুক্তি অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকে ঋণ পরিশোধ শুরু হবে, অথচ বাণিজ্যিক উৎপাদন এখনো অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের বিদ্যুৎ ঘাটতি কমবে। একই সঙ্গে ব্যয়বহুল তেল ভিত্তিক উৎপাদনের উপর নির্ভরতা এবং আমদানি নির্ভরতা হ্রাস পাবে। বর্তমানে দেশে গ্রিড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 27,740 মেগাওয়াট। এর মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 5,683 মেগাওয়াট। আর নতুন এই বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা যুক্ত করলে দেশে নির্মিত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা দাঁড়াবে 7,000 মেগাওয়াটে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ। পাইকারি পর্যায়ে রসিদ ব্যবহার করেন না ব্যবসায়ীরা, যার সুযোগে খুচরা বাজারে সবজির দাম বেড়ে যায় কয়েক গুণ। রোববার মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে এ কথা জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় রসিদ না থাকায় 2 ব্যবসায়ীকে করা হয় জরিমানা। পাইকারিতে সবজির দাম নাগালে থাকলেও খুচরায় আকাশ ছোঁয়া। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে ভোক্তাকে স্বস্তি দিতে রোববার গভীর রাতে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন সর্বোচ্চ 34 টাকায় বিক্রি করছেন আড়তদাররা, তবে দিচ্ছেন না কোনো রসিদ। পাইকারিতে যা ঠেকেছে 120 টাকা পর্যন্ত। দামের এমন অস্বাভাবিক তারতম্যে রসিদ না দেওয়ার অভিযোগে এক আড়তদারকে 5,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। আমার অপরাধ দেখি না হলো এই কারণ হলো আমাদের পাকা ক্যাশ মেমো আছে, শুধু কার্ভেন কপি নেই। এই কারণে স্যার আমাকে 5,000 জরিমানা করছে। এদিকে ট্রেড লাইসেন্স ছাড়াই 2 দশকের বেশি সময় ধরে ব্যবসা করে আসছেন এক ব্যবসায়ী, তাকেও দেয়া হয় অর্থদণ্ড। কাঁচামালের ব্যবসা ট্রেড লাইসেন্স অধিকাংশ লোকেরই নেই, তারা অনভিজ্ঞ, এরা এই বিষয়ে জানা নেই, তারা ট্রেড লাইসেন্স করে নেই। ভোক্তার কর্মকর্তা বলেন, নির্ভরযোগ্য রসিদ ব্যবহার না করার সুযোগ নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা, পণ্য বিক্রি করছেন মন গড়া দামে। আড়তদাররা পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না খুচরা বিক্রেতার কাছে। পাকা ক্যাশ মেমো না দেওয়ার কারণে খুচরা বিক্রেতা ইচ্ছেমতো দাম বাড়িয়ে দিচ্ছেন এবং তাদের কাছে যখন আমরা দিনে যাচ্ছি মনিটরিংয়ে, ওনারা বলছেন যে বিভিন্ন রেট, অর্থাৎ সর্বোচ্চ রেটে তারা কিনেছেন। রসিদের স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে খুচরা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করেন ভোক্তার এই কর্মকর্তা। বিক্রেতার কাছে, আড়তদারের কাছ থেকে পাকা ক্যাশ মেমো চেয়ে নেবেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে মৎস্য বিভাগকে সঙ্গে নিয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ইলিশের দাম ক্রেতাদের নাগালে রাখতে মাছ ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। মূলত ইলিশের মান ও দরদাম নিয়ে ক্রেতাদের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান। এদিকে এ ধরনের তদারকিকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এই তদারকিটা প্রতি সপ্তাহে একবার হওয়া উচিত, তাইলে খুচরা বাজার আর পাইকারি বাজারের মধ্যে একটা সমঝোতা থাকে। আর তদারকি না থাকলে কিছুটা বেপরোয়া হয়ে যায়। কোনো অনিয়ম বা ক্রয় বাজার, বিক্রয় বাজার বা অবৈধ মজুতদারি বা সিন্ডিকেট, এর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। প্রতি বছর বর্ষা এলেই বাড়ে ডেঙ্গুর প্রবণতা। এবারের চিত্র আরও উদ্বেগজনক। আশঙ্কাজনক হারে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনই একদিনে রাজধানীতে সর্বোচ্চ 5 জনের মৃত্যুর খবরও মিলেছে সম্প্রতি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থার কার্যকর উদ্যোগের আহ্বান বিশেষজ্ঞদের। বিস্তারিত শবনব নিবিড়ের রিপোর্ট। বর্ষার আগমনের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব, তৈরি হয় এডিসের লার্ভার জন্য অনুকূল পরিবেশ। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে মৃত্যুহার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২১ আগস্ট একদিনেই মারা গেছেন ৫ জন। একদিনের ব্যবধানে ২৩ আগস্ট মারা যায় আরও ৪ জন রোগী। চলতি মৌসুমে এখন পর্যন্ত সারা দেশে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা গেছে দক্ষিণবঙ্গে। গত ৮ মাসে বরিশালে আক্রান্ত ৯,৪৫৫ ও মারা গেছেন ১৮ জন। লক্ষণ দেখা মাত্রই দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। বর্ষাকাল হিসাবে গত কয়েক মাসের তুলনায় এটা একটু একটু করে বাড়ছে। আক্রান্ত হওয়ার পরেও শুরুতেই যদি চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায় তাহলে এই রোগের মৃত্যু তথা অন্যান্য জটিলতা থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। কীটতত্ত্ববিদ বলছেন এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে ডিম পাড়ে, তাই বাড়ির আশেপাশে কোনো পাত্রে বা টবে অথবা অন্য কোথাও ৩ দিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু যদি আমরা ঠেকাতে চাই তাহলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। নাগরিকদেরও সম্পৃক্ত হতে হবে, নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না হয়, কারণ পানি জমা হলেই সেখানে এডিস মশা ডিম পারবে এবং সেখান থেকে এডিস মশার প্রজনন হবে। রাতে মশারি ব্যবহারের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ থেকে রেহাই পেতে সর্বোচ্চ সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। নানা উদ্যোগের কারণে এবারের মৌসুমে ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি কমেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। রোববার দুপুরে ডেঙ্গু পরিস্থিতি ও গত ৬ মাসে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ডিএনসিসির কার্যক্রমের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, ডেঙ্গু ঝুঁকি কমাতে মনিটরিং আরও জোরদার করা হয়েছে। বাজারগুলো চাঁদাবাজি গোষ্ঠী ঘিরে রেখেছে অভিযোগ করে বলেন, তারাই এলাকায় ময়লার ভাগাড় তৈরি করছে আর সেখান থেকে এডিস মশার বেশি লার্ভা জন্ম নিচ্ছে। সর্বশেষ জানান, এবার চিরুনি অভিযানে রাস্তার পাশের বাজার হকার একেবারে বন্ধ করা হবে। গত যে ৩ মাস আগে আমরা যখন বসেছিলাম সেখানে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। একটি হচ্ছে সায়েন্টিফিক্যালি আমরা কতটুকু প্রস্তুত আছি সেটা প্রিপেয়ার থাকা, এবং সেক্ষেত্রে আমরা এমআইএসের যে ড্যাশবোর্ড আছে এবং তার সাথে আমাদের যে ডেটাগুলো আছে আমরা বারবার ক্রস চেক করেছি। গভর্নেন্সের একটা সমস্যা ছিল। আমরা কিছু পত্রিকা রিপোর্ট এবং অনেকগুলো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের যে রিপোর্ট হয়েছে সেখানে আমরা দেখেছি যে মশক কর্মীরা যারা মাঠে আছেন তারা অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে এরপর তাদেরকে খুঁজে পাওয়া যায় না, এবং এটা ফিল্ড থেকেও আমরা ক্রস চেকিং করে আমরা পেয়েছি। তো যেই কারণে আমরা ইমিডিয়েটলি সিদ্ধান্ত নিয়ে এটাকে ক্রস চেকিং করার জন্য, মনিটরিং করার জন্য আমরা মেশিন টুলস ফ্যাক্টরির সাথে আমরা কন্ট্রাক্ট করেছি। এবার ফলন কম হলেও ভালো দামে খুশি ঝালকাঠির পেয়ারা চাষিরা। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি সরবরাহ হচ্ছে সারা দেশে। এবছর ৮ কোটি টাকার পেয়ারা বিক্রির আশা কৃষি বিভাগের। পলাশরায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ভরা মৌসুমে খালে আর কুলে চলছে ঝালকাঠির পেয়ারা বেচাকেনা। ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠি জেলা সদরের ভীমরুলি, শতদলকাঠি, জগদীশপুর ও আতাসহ 15টি গ্রামের উদ্যোক্তারা। ভীমরুলি গ্রামের ভীমরুলি খালে বসা সবচেয়ে বড় বাজারে দূর দূরান্তের ফড়িয়া ও আড়তদাররা এসে পেয়ারা কিনে সরবরাহ করেন সারা দেশে। চাষিরা বলছেন এবছর পেয়ারার ফলন কম হয়েছে, কিন্তু দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হওয়ায় খুশি তারা। শুরু থেকেই পাইকারিতে প্রতিমন পেয়ারা বেচাকেনা হচ্ছে 800 থেকে 1000 টাকায়। 3 মাসের মতন আমাদের এখানে পর্যটক কেন্দ্রটা থাকে এবং দেশ বিদেশ থেকে বহু লোক আসে। এরকম পেয়ারা কোথাও পাইবেন না, কোথাও না। এটা হচ্ছে সুস্বাদু পেয়ারা, এটা একটা বরিশালের একটা গর্ব, এটা একটা শুনেন বরিশালের। পেয়ারার ফলন কম হইলেও চাষিরা খুশি আছে, মোটামুটি বাজার ভালো, চাষিরা মোটামুটি লাভবান থাকবে এবারে। এবছর 8 কোটি টাকার পেয়ারা বিক্রির আশা করছে কৃষি বিভাগ। পেয়ারার বিভিন্ন প্রযুক্তির বিষয়ে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এবং ভবিষ্যতে যারা পেয়ারার এই ভাসমান বাজারটা যারা আরও ভালো হয় সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছি। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে 462 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে, যা থেকে 5626 মেট্রিক টন পেয়ারা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। বর্ষা মৌসুমে উজানের তীব্র স্রোতের আঘাতে ভয়াবহ ভাঙনের মুখে ভোলার মাঝের চর। গত 1 মাসে বিলীন 3টি আশ্রয় প্রকল্প, মাটির কিল্লা, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক সহ 300 একর ফসলি জমি। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব সহস্রাধিক পরিবার।
ভাঙন রোধে প্রকল্প গ্রহণের কথা জানালো পানি উন্নয়ন বোর্ড। আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসনের। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। দীর্ঘদিনের সাজানো সংসার, ঘরবাড়ি, মালামাল সবকিছু নৌকায় তুলে অজানার উদ্দেশ্যে গমন। সর্বনাশা ভাঙনে নিঃস্ব নদী পারের বাসিন্দারা। বর্ষা মৌসুমে ভয়াবহ ভাঙনের মুখে ভোলা সদর উপজেলার মাঝের চর। মেঘনা গিলে খাওয়ার আতঙ্কে ঘরবাড়িগুলোর ভাঙা অংশ অন্যত্র সরিয়ে নিতে প্রাণপণ চেষ্টা পরিবারগুলোর। ভুক্তভোগীরা বলছেন, রামদেবপুর, চরটকবি ও মধুপুর সহ 5টি স্থানে ঘরবাড়ি হারিয়েছে 1100 পরিবার। ইতোমধ্যে বিলীন 300 একর ফসলি জমি, 3টি বাজার, 5টি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, মাটির কিল্লা সহ বহু স্থাপনা। টুকাজো করবো, তারপরে জায়গা জমি কিনবো, তারপরে ঘর করবো। নদী আরো কাছে পড়ছে, কিনলেও ভাঙ্গাচুরা দেওয়া নগদী ফুরে যাবো। 450 ফ্যামিলি এবার আমাকে উৎখাত করেছে নদী আর কি। ঘরবাড়ি করার মতো জায়গা না থাকায় জীবন জীবিকা নিয়ে চরম দুর্ভোগে শত শত পরিবার। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে এমন বিপর্যয়ের অভিযোগ তাদের। বালু নেওয়াতে এটা গভীরতাতে গেছে তো সার বেশি, গভীরতাতে বালু জায়গা। আমরা বয়স্ক হয়ে গেছি, স্বামীও হারা হয়ে গেছি, আমাকে খাইতে লইতে সর্বদিক দিয়ে আমাকে সমস্যা। তবে ভাঙন রোধে প্রকল্প গ্রহণের পাশাপাশি অপরিকল্পিত বালু উত্তোলনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। আর ঘরবাড়ি হারা পরিবারগুলোকে খাস জমিতে পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসকের। যদি কোথাও সুনির্দিষ্ট অভিযোগ আসে, জেলা প্রশাসনের সহায়তায় আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের যে সমস্ত খাস জমি আছে, এই সমস্ত লোককে আমরা সেই সকল জায়গায় প্রতিষ্ঠিত করব। তাদের যেখানে যেখানে জায়গা আছে আমরা তাদেরকে আপাতত থাকতে দিব। 90-এর দশকে নদী ভাঙনে নিঃস্ব প্রায় 10,000 মানুষ বসতি গড়েন মাঝের চরে। ধান, সবজি ও মাছ চাষের জন্য প্রসিদ্ধ চরটির অস্তিত্ব এখন বিলীনের পথে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ। পাইলেনে উন্নীত না হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক। খানাখন্দে প্রায় ঘটছে দুর্ঘটনা। তবে আগামী ডিসেম্বরের মধ্যে পটুয়াখালীর লেবুখালী পর্যন্ত জমি অধিগ্রহণ সম্পন্ন হবে আশা সড়ক ও জনপথ বিভাগের। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। পদ্মা সেতু চালু হবার পর ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বেড়েছে কয়েক গুণ, কিন্তু বাড়েনি এখানকার রাস্তার প্রশস্ততা। যেটি বেড়েছে সেটি হচ্ছে এখন গোটা এই মহাসড়ক জুড়েই এমন খানাখন্দ তৈরি হয়েছে, প্রতিদিন ঘটছে অগণিত দুর্ঘটনা। আহত এবং নিহতের সংখ্যা যেন পাল্লা দিয়ে বাড়ছে ঢাকা বরিশালের এই মহাসড়কে। হেলেদুলে চলছে যানবাহন। ঢাকা কুয়াকাটা মহাসড়কের অর্ধশত স্পট রয়েছে যেখানে এমন খানাখন্দ। গাড়ি চালকরা বলছেন সড়কটি তাদের জন্য এখন মরণ ফাঁদ। রাস্তা প্রচুর গ্যাপ, গাড়ি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতাছে। কি রাস্তা তো উল্টে ফেলে যায়, গাড়ি চালান না, গাড়ি কাটমিট করে দৈনিক নষ্ট। ঢাকা বরিশাল মহাসড়ক 2 লেনের, সরকার 6 লেন করার ঘোষণা দিলেও কবে বাস্তবায়ন হবে সেই প্রশ্ন বরিশালবাসীর। একে তো সরু, তার উপরে ভাঙাচোরা, তাই দ্রুত 6 লেন করার দাবি তাদের। এত গাড়ির চাপ, এই এক লাইনের রাস্তা দিয়ে আসলে কভারেজ দেওয়া সম্ভব না। এখানে কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গাড়িটা একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে এই গাড়িগুলো স্লো করিয়া যাইতে পারে না, ব্রেক ঠিক রাখা যায় না। আমাদের এখানে 6 লাইন এবং 4 লাইনটা না হলে মানুষের দুর্ভোগের শেষ নাই। সড়ক ও জনপথ বিভাগ বলছে ফরিদপুরের ভাঙা থেকে বরিশালের উজিরপুর পর্যন্ত মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পটুয়াখালীর লেবুখালী পর্যন্ত বাকিটা হবে আশা তাদের। 6 লেন রাস্তা করার নিরিখেই আমাদের ভূমি অধিগ্রহণ কাজ চলমান রয়েছে, যেখানে আমাদের বরিশাল সার্কেলে আমার আওতায় 4টি এলএকেসি, 2টি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে এবং 2টি এলএকেসির কাজ চলমান রয়েছে এবং আগামী ডিসেম্বরের ভিতরে আমি ইনশাল্লাহ এটা চূড়ান্ত পর্যায়ে নিতে পারবো। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় 211 কিলোমিটার ঢাকা কুয়াকাটা জাতীয় মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা হয়। 2018 সালে প্রায় 3,500 হেক্টর ভূমি অধিগ্রহণে 1,867 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। 2021 সালের জুনের মধ্যে এই কাজটি শেষ হবার কথা থাকলেও হয়নি। পুরো প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় 33,000 কোটি টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সরু সড়কে ঠিকমতো চলাচলই দেয়, তার উপর যত্রতত্র ব্যাটারি চালিত অটোরিকশা পার্কিংয়ে পিরোজপুরে পথচারীদের দুর্ভোগ চরমে।
দক্ষতার অভাবে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে চালকদের প্রশিক্ষণ ও রাস্তা প্রশস্ত করার মাধ্যমে যানজট নিরসনের পরিকল্পনার কথা জানালো পৌর কর্তৃপক্ষ। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রায় 150 বছরের পুরাতন পৌর শহর, একে তো সরু রাস্তা, তার উপরে যত্রতত্র পার্কিং করে রাখা অটোরিকশা, যানজট সহ জনদুর্ভোগ চরমে। পিরোজপুর শহরের পুরাতন কাপড়পট্টি, ক্লাব রোড ও সাধনা ব্রিজ থেকে বড় মসজিদ সড়কে এমন চিত্র নিত্যদিনের। অটো ও ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য থামছেই না। অদক্ষ চালকের কারণে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। এ ব্যাপারে বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও আশ্বাস ছাড়া মেলেনি কোনো সমাধান। যে গাড়িগুলো আছে তাও অতিরিক্ত, রাস্তাগুলো খুব চিকন, লোকজন চলাফেরা করতে পারে না, এরকম এত গাড়ি হয়ে গেছে। এরা নিয়ম কানুন জানে না, এদের কোনো লাইসেন্স নাই, ইচ্ছা মতো গাড়ি চালায়। পিরোজপুরে অন্ততপক্ষে 3টি অটো স্ট্যান্ড করে দেওয়া হলে এই শহরের যানজট কমে আসবে। তবে চালকদের প্রশিক্ষণ ও রাস্তা প্রশস্ত করার মাধ্যমে যানজট নিরসন করার পরিকল্পনা রয়েছে জানালো পৌর কর্তৃপক্ষ। চালকদের একটা প্রশিক্ষণের আয়োজন করার চিন্তা ভাবনা আছে এবং রাস্তাঘাটগুলো যদি একটু প্রশস্ত করা যায় তাহলে হয়তোবা এই যানজট এবং দুর্ঘটনা হয়তোবা অনেকটা লাঘব হবে। জেলার 7টি উপজেলার 20টি অভ্যন্তরীণ সড়ক ও 3টি আঞ্চলিক মহাসড়কে প্রায় 20,000 অটো এবং ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে। এসব যানবাহনের জন্য নেই কোনো নির্দিষ্ট স্ট্যান্ড। সময় সংবাদ, পিরোজপুর। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণ করার বিষয়টি গুজব বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ওয়াকফ বোর্ড নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। সভা শেষে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কিছু করতে দেবে না সরকার। গুজবে কান্না দিতে জনগণের প্রতি আহ্বানও জানান ধর্ম উপদেষ্টা। আফম খালিদ হোসেন আরও জানান, সারা দেশে বেহাত হওয়া ওয়াকফ সম্পত্তি উদ্ধারে দ্রুতই চালানো হবে অভিযান। মসজিদ যদি কারো তৈরি করতে হয় তাহলে তো মুসলিম পপুলেটেড এরিয়া আছে, চন্দ্রনাথের পাহাড়ের উপরে মসজিদ বানাতে যাবে, ওখানে নামাজ পড়তে যাবে কে? এটা আসলে গুজব, এটার কোনো ভিত্তি নাই। আর যদি ধরেও নেই যে এখানে কেউ করতে চায় তো হাউ ক্যান ইটস পসিবল? ওখানে তো যাবে সনাতন ধর্মের লোকেরা, তো মসজিদে নামাজ পড়তে যাওয়া কোনো মুসলমান পাবে কোথায় আপনি? অতএব এটা একটা ভুয়া, এটা গুজব, এটা হচ্ছে একটা মানুষকে বিব্রত করা। আমরা যে শান্তিপূর্ণ সহাবস্থান আমরা এই দেশে বিরাজ করছে, আমরা যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আছি, এটাকে বিনষ্ট করার একটা সুযোগ আর কি যারা এগুলো করে। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক ইমন। ধন্যবাদ রোজা চৌধুরী। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। একদিনের ব্যবধানে সাগর থেকে ফেরার পথে টেকনাফের নাফ নদী থেকে আবারও 2টি ট্রলার সহ 14 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বোট মালিক সমিতি জানায়, ঘাটে ফেরার সময় নাকখংদিয়া এলাকা থেকে 2টি ট্রলার সহ 14 মাঝি মোল্লারকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে শনিবার দুপুরে একই এলাকা থেকে নৌকাসহ 12 জেলেকে ধরে নিয়ে যায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। চলতি মাসে আরও 2 দফায় 7 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বিএসসি ইঞ্জিনিয়ারদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ সহ 3 দফা দাবিতে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা জানান, সহকারী প্রকৌশলী পদে সমানভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং ন্যূনতম যোগ্যতা হবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং। এ সময় ডিপ্লোমাধারীদের শতভাগ কোটা বাতিল করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবিও জানান তারা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল একদিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন 51 জন ফিলিস্তিনি, যাদের মধ্যে 27 জনই মারা গেছেন গাজা শহরে। নিহতদের ভেতর 24 জন ত্রাণ সহায়তা নিতে গিয়ে মৃত্যুবরণ করেন বলে জানা যায়। খাদ্য ও পানির ঘাটতির কারণে গাজার উত্তরাঞ্চলকে
অনাহারের অঞ্চল বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এদিকে ইসরায়েল গাজার বন্দীদের লুকিয়ে রাখছে বলে দাবি হামাসের। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন যেন বেড়েই চলেছে। স্থানীয় সময় রোববার উপত্যকাটির বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অনেকে, এমনকি ত্রাণ সহায়তা সংগ্রহ করতে গিয়েও প্রাণ হারান বহু ফিলিস্তিনি। জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী ত্রাণ সংস্থা UNRWA এর মহাপরিচালক ফিলিপ লাজারিনি গাজার পরিস্থিতি নরকের রূপ হিসেবে বর্ণনা করেছেন। বলেন, অনাহার গাজাকে আঘাতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে। আন্তর্জাতিক সহায়তা এবং সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। গাজার সিভিল ডিফেন্স জানায় 6 আগস্ট থেকে জেইতৌন ও সাবরা এলাকার 1000-এর বেশি ভবন ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপে শতাধিক মৃতদেহ আটকে আছে। চলমান গোলাবর্ষণ ও সড়ক জরুরি সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা কাজ করতে পারছে না। এদিকে জরুরি সেবা সংস্থাগুলো জানায় পুরো গাজা এলাকার মধ্যে কোনো নিরাপদ স্থান নেই। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি করেছে গাজার বাসিন্দাদের লুকিয়ে রাখছে ইসরায়েল। তাদের সঙ্গে যোগাযোগকে বাধাগ্রস্ত করছে দেশটি। সম্প্রতি ইসরায়েলি সেনারা 3 মাস ধরে আটক থাকা 13 জন বন্দীকে মুক্তি দিয়েছে। হামাসের বক্তব্য, আন্তর্জাতিক নীরবতা এসব কর্মকাণ্ডকে আরও উৎসাহ যোগাচ্ছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রথমবারের মতো দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। গাজার মোট জনসংখ্যার 1/4 দুর্ভিক্ষের কবলে পড়েছে বলে দাবি জাতিসংঘের ক্ষুধা পর্যবেক্ষক সংস্থার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পুষ্টিহীনতায় মারা যাওয়া 272 জনের মধ্যে 112 জনই শিশু। শুধু ত্রাণ বিতরণ কেন্দ্রেই দখলদার বাহিনীর হামলায় 994 জন নিহতের দাবি জাতিসংঘের। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে গাজায় দুর্ভিক্ষের জন্য হামাস এবং দাতব্য সংস্থাগুলোকে দায়ী করেছেন নেতানিয়াহু। ভয়াবহ দুর্ভিক্ষের কবলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এতদিন মুখে বলে আসলেও এবার প্রথমবারের মতো স্বীকার করেছে জাতিসংঘ সমর্থিত বিশ্বের শীর্ষ ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা IPC। সংস্থাটি বলছে 10 লাখ জনসংখ্যার ফিলিস্তিনে গাজার 1/4 মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি, যার পুরোটাই মানব সৃষ্ট। আইপিসির প্রতিবেদন অনুযায়ী গাজায় প্রতি 5টি পরিবারের মধ্যে একটি পরিবার মারাত্মক ক্ষুধার যন্ত্রণা ভোগ করছে। পুষ্টিহীনতার শিকার হচ্ছে প্রতি 3 জনের মধ্যে 1-এর অধিক শিশু। এছাড়া অপুষ্টি থেকে নানা রোগে মারা যাচ্ছেন প্রতি 10,000-এর মধ্যে 2 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পুষ্টিহীনতায় নতুন করে আরও 2 জন সহ প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 273 জনে, যার মধ্যে 112 জনই শিশু। উপত্যকায় ইসরায়েল পরিকল্পিতভাবে খাদ্যদ্রব্য প্রবেশে বাধা দেওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও গাজায় দুর্ভিক্ষের জন্য হামাস ও দাতব্য সংস্থাগুলোকে দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। শত শত ট্রাক পড়ে থাকলেও জাতিসংঘের সহায়তা সংস্থাগুলো তা গ্রহণ করছে না বলে অভিযোগ ইসরায়েলের। এদিকে বিশ্লেষকরা বলছেন, গাজাবাসীকে নিশ্চিহ্ন করতে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। খাদ্যপণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ, জাতিসংঘের পরিবর্তে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিতর্কিত সংস্থা GHF-কে বিতরণ কেন্দ্রের দায়িত্ব দেয়া এবং ত্রাণ আনতে গিয়ে দখলদার বাহিনীর হামলায় মৃত্যু তারই ইঙ্গিত দেয়। প্রতিবেদন অনুযায়ী গাজায় ত্রাণ নিতে গিয়ে 1700-র বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে GHF-এর ত্রাণ নেওয়ার সময় প্রাণ হারিয়েছেন 994 জন। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় পশ্চিমা বিশ্বের সমর্থন হারাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি রুশ গণমাধ্যমে RT-তে এমন তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞদের ধারণা, গাজা যুদ্ধে কিছু সামরিক সফলতা পেলেও দীর্ঘমেয়াদে ইসরায়েলকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলার পথে হাঁটছেন নেতানিয়াহু। জোর গলায় পশ্চিমা সমর্থনের বাণী শুনিয়ে গত 2 বছরে গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। প্রাথমিকভাবে হামাসের 7 অক্টোবরের হামলাকে কেন্দ্র করে তেল আবিবের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে ওঠে পশ্চিমা বিশ্বে। তবে বছর গড়াতেই পরিবর্তন হতে থাকে ইসরায়েলের কূটনৈতিক অবস্থান। বিপরীতে ফিলিস্তিনিদের পক্ষে জনমত গড়ে ওঠে। স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড সহ অন্তত 15টি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এবং গাজাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে আনার ভবিষ্যৎ মডেল প্রস্তাব তোলে।
অপরদিকে গাজার মানবিক বিপর্যয় বাড়তে থাকায় 2024 থেকে পশ্চিমা দেশগুলো খোলাখুলি নেতানিয়াহুর সমালোচনায় নামে। লন্ডন মুক্ত বাণিজ্য আলোচনায় বিরতি দেয়। ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঝুলিয়ে রাখার হুঁশিয়ারি দেয়। আর ফ্রান্স ইতিহাস গড়ে প্রথম G7 দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে এতেও দমানো যায়নি নেতানিয়াহুকে। ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে তিনি সন্ত্রাসবাদে মদত জোগানোর অভিযোগ তোলেন। মানবিক সংকট আরও প্রকট হয় 2025 সালের মার্চে, যখন ইসরায়েলের প্রায় পূর্ণ অবরোধে গাজায় খাদ্য ও ওষুধের প্রবাহ বন্ধ হয়ে যায়। পশ্চিমা গণমাধ্যম তখন সরাসরি ইসরায়েলকে দুর্ভিক্ষের জন্য দায়ী করা শুরু করে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তীব্র ক্ষোভ দেখান। বলেন খাদ্য সরবরাহ চালুর বিষয়ে অস্বীকার শুনতে চান না তিনি। তবে কার্যকরী পদক্ষেপ নিতে ইউরোপ এখনও পিছপা হওয়ায় নেতানিয়াহু পশ্চিমা চাপকে কেবল কথার খাতায় সীমিত ধরে নিয়েছেন বলে ধারণা বিশ্লেষকদের। তাদের মতে নেতানিয়াহুর ধারণা ট্রাম্প শেষ পর্যন্ত তাকে ত্যাগ করবেন না। যদিও যুদ্ধ যত গভীর হচ্ছে, ইসরায়েল কূটনৈতিকভাবে ততটাই নিঃসঙ্গ হয়ে পড়েছে। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন গাজায় যুদ্ধে সামরিকভাবে কিছু কৌশলগত সাফল্য মিললেও কূটনৈতিকভাবে নেতানিয়াহু দেশকে এমন এক কোণঠাসা ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন যেখানে শর্তহীন সমর্থন পাওয়া আর সম্ভব নাও হতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরান কখনো মার্কিন বশ্যতা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটনের বিরুদ্ধে শত্রুতা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে চলতি সপ্তাহে পরমাণু ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে বৈঠকের আগে আবারও হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তেহরান। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পর থেকেই মার্কিন চাপের কাছে মাথা নত না করার অঙ্গীকার করে আসছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববারও তেহরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে একই কথা বলেন তিনি। 12 দিনের যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাফ জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের আনুগত্য ইরান কখনোই মেনে নেবে না। খামেনি দাবি করেন সাম্প্রতিক যুদ্ধের সময় ইসরায়েল যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের ভিত্তি নাড়িয়ে দিতে চেয়েছিল। এমনকি তেহরানের পরবর্তী শাসন ব্যবস্থার জন্য তার একজন শাহ নির্ধারণ করে ফেলেছিল বলেও মন্তব্য করেন খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈরিতা অমীমাংসিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চান ইরান যেন তাদের আনুগত্য মেনে চলে, কিন্তু এমন অপমানজনক দাবি ইরানি জাতিকে গভীরভাবে আহত করেছে। যারা এমন ভ্রান্ত আশা পোষণ করে, এদেশের জনগণ সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরই পারমাণবিক আলোচনায় বিরতি দেয় ইরান। তবে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পুনরায় আলোচনায় ফেরার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছে তেহরান। মঙ্গলবারের এই বৈঠকের আগেই আবারও হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। খামেনির ঘনিষ্ঠ প্রতিনিধি হোসেন শরিয়াত মাদারি জানান তেহরান পশ্চিমা জাহাজ চলাচলে বিধিনিষেধ দিলে প্রতি ব্যারেল তেলের দাম $200 ছাড়াবে। এতে যুক্তরাষ্ট্র ইউরোপের উপর অর্থনৈতিক আঘাত আসবে বলে শঙ্কা জানান তিনি। তবে ওয়াশিংটনের দাবি হরমুজ বন্ধ করা ইরানের জন্যই হবে আত্মঘাতী। অন্যদিকে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সমন্বয় জোরদার করেছে তেহরান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সঙ্গে ফোনালাপে ইরানি মন্ত্রী আরাকচি স্পষ্ট করে জানিয়ে দেন ইউরোপীয় 3 দেশ নিজেরাই চুক্তি লঙ্ঘন করেছে। এই কারণে স্ন্যাপব্যাক চালুর নৈতিক বা আইনি অধিকার তাদের নেই। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নিজেদের স্বাধীনতা দিবসের দিন রাশিয়ার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এদিকে কিয়েভে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রতিরক্ষা ফোরামে অংশ নেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আরও কয়েকটি দেশের জোটবদ্ধ হয়ে ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অন্যদিকে রাশিয়া প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে যুদ্ধ শেষের জন্য নমনীয়তা দেখিয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার নিজেদের স্বাধীনতা দিবসের দিন রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার পশ্চিমাঞ্চলের কুর্স্ক অঞ্চলের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। এ ঘটনায় রাশিয়ার নোভাতেকের একটি জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভে অনুষ্ঠিত প্রতিরক্ষা ফোরামে অংশ নেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ইউরোপীয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন। নিজের দেশকে সমর্থন দেয়ায় অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি।
ইউক্রেনের নিরাপত্তা দায়িত্ব ন্যাটোর বদলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আরও কয়েকটি দেশের জোটবদ্ধ হয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। বলেন, রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হল ইউক্রেনের ন্যাটো সদস্যপদ না পাওয়া, পাশাপাশি স্থায়ী নিরপেক্ষতা এবং রুশভাষী জনগণের সুরক্ষা। এছাড়া সীমান্ত ও ভূখণ্ড ইস্যুতে আলোচনার গুরুত্ব তুলে ধরেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়া প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে নমনীয়তা দেখিয়েছে। উভয় পক্ষের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ায় আস্থা রেখে মধ্যপথ খোঁজা এবং শান্তি প্রতিষ্ঠায় চাপ দেয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। তৃতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের বেইজিংয়ে চলছে প্রস্তুতি মহড়া। প্রস্তুত করা হচ্ছে জাতীয় পতাকা বহনকারী ইউনিট। সামরিক কুচকাওয়াজে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে পিপলস লিবারেশন আর্মি। চীনে ভি ডে পালনের জন্য চলছে চূড়ান্ত প্রস্তুতি। বেইজিংয়ে তিয়ানমেন স্কোয়ারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা প্রতিদিন অংশ নিচ্ছেন মহড়ায়। জাতীয় পতাকার সম্মান প্রদর্শন থেকে শুরু করে ভারী অস্ত্র শস্ত্রের প্রদর্শনী, সবকিছুর অনুশীলন হচ্ছে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে। কুচকাওয়াজে যুক্ত হয়েছেন অনেক নতুন সদস্য, যারা আগে কখনো অংশগ্রহণ করেননি বড় কোনো অনুষ্ঠান বা সমাবেশে। তাদের শেখানো হচ্ছে নানা কৌশল, এমনকি তাদের প্রস্তুত করা হচ্ছে মানসিকভাবেও। মাত্র কয়েকশো মিটারের এই পদচারণায় সৈন্যদের মুখোমুখি হতে হবে নানা জটিলতার। পরিবর্তন করতে হবে ৪ ধরনের পদচারণা, কখনো দ্রুতগতি আবার কখনো ধীর গতি। সকল অবস্থাতেই বজায় রাখতে হবে ভারসাম্য। তবে এই দলের পদচারণায় থাকবে না কোনো বাদ্যযন্ত্র, পা মেলাতে হবে কামানের গর্জনে, যা তাদের দাঁড় করাবে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে। দলের নেতৃত্ব থাকবে সামনের সারির ৩ স্কোয়াড লিডারের কাঁধে। চকচকে তলোয়ার হাতে ঠিক রাখতে হবে ছন্দ, প্রতিটি ভঙ্গি হতে হবে একই রকম। তাদের ওপরেই নির্ভর করবে পুরো ইউনিটের তাল। ৭টি কমান্ডের পর নিখুঁতভাবে থামাতে হবে মার্চ, যেখানে মনোযোগী হতে হয় সকল সদস্যকে। তবে সবচেয়ে বড় দায়িত্ব থাকে পতাকা বাহকের, কারণ পতাকা খোলার মুহূর্তকে ঘিরেই তৈরি হয় আবেগঘন পরিবেশের। তীব্র রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে জুতার কোণ থেকে শুরু করে নিঃশ্বাসের শব্দ সবই অনুশীলনের মাধ্যমে ঠিক করে নিচ্ছেন সেনারা। প্রত্যাশা কেবল একটি মুহূর্তকে সুন্দরভাবে তুলে ধরা। আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উদযাপন করবে চীন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে ডাকযোগে পার্সেল আদান প্রদান সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ভারত। ডাকযোগে পাঠানো কম মূল্যের পার্সেল প্যাকেজের ওপর মার্কিন কাস্টমস শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এই পদক্ষেপ নিল নয়াদিল্লি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার সমাধান পাওয়া গেলে দ্রুতই ডাক পরিষেবা পুনরায় চালু করা হতে পারে। এদিকে ইউরোপের কয়েকটি দেশও সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে ডাকযোগে পণ্য পাঠানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুল্ক যুদ্ধের জেরে এবার যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে ডাকযোগে পণ্য আদান প্রদান বন্ধ হয়ে যাচ্ছে। 25শে অগাস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পার্সেল পাঠানো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারতের ডাক বিভাগ। তবে ভারতের পাশাপাশি একই পদক্ষেপ নিয়েছে ইতালি সহ ইউরোপের কয়েকটি দেশ, কারণ মার্কিন কাস্টমস কম মূল্যের প্যাকেজের উপরও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ভারতের ডাক বিভাগ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা সাময়িকভাবে স্থগিত থাকলেও $100 পর্যন্ত মূল্যের চিঠি, নথি এবং উপহার সামগ্রী পাঠানো যাবে। গত 30শে জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানো নির্বাহী আদেশের পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। 29শে অগাস্ট থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। সম্প্রতি মার্কিন সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী 29শে অগাস্ট থেকে তাদের দেশে যে কোনো মূল্যের পার্সেল পাঠালে তাতে শুল্ক দিতে হবে। আর এই শুল্ক দিতে হবে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের শুল্ক পরিকাঠামো অনুযায়ী। ওই পরিকাঠামোয় কেবল ছাড় থাকবে $100 পর্যন্ত গিফট আইটেমে। এছাড়া যেসব ভারতীয় ডাক বিমান পরিবহন প্রতিষ্ঠানের নাম তাদের তালিকায় আছে, তারাই কেবল পণ্যবাহী উড়োজাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্তৃপক্ষ। এদিকে ইতালির ডাক পরিষেবা প্রতিষ্ঠান জানিয়েছে, যুক্তরাষ্ট্রে পাঠানো হয় এমন পণ্য বহনের চালান 25শে অগাস্টের পর থেকে আর গ্রহণ করবে না। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, অস্ট্রিয়া এবং ডেনমার্ক ইতোমধ্যেই একই ধরনের স্থগিতাদেশ ঘোষণা করেছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান ও ইয়েমেন।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শতদ্রু নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় সতর্কতার জন্য উদ্ধার কেন্দ্রের দিকে যাচ্ছে স্থানীয়রা। ইয়েমেনের এডেন শহরের এলাকায় প্রবল বর্ষণে বন্যা আশেপাশের সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। পাশাপাশি দক্ষিণ চীনের হাইয়ান দ্বীপ এবং কাছের গুয়াংডং প্রদেশে শক্তিশালী তাণ্ডব চালাচ্ছে টাইফুন কাজিকি। প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, কাদাপানির মধ্যে চলাফেরা করছেন ইয়েমেনের এডেনের আল হাসোয়া এলাকার বাসিন্দারা। স্থানীয় সময় শনিবার রাতে শুরু হয় ভারী বর্ষণ। নদীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হয় পুরো এলাকা, ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও যানবাহন। নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা। বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে পাঞ্জাবের শতদ্রু নদীর পানি। উদ্ধার কার্যক্রমে তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে ৫,০০০-এর বেশি মানুষ এবং ৮০০-র বেশি পশু উদ্ধার করা হয়েছে। কিছু বাসিন্দা এখনও বাড়িতে রয়েছেন, তবে পানি বৃদ্ধি পেলে তাদেরও সরিয়ে নেওয়া হবে। পাকিস্তানের অন্যান্য অঞ্চলে ভয়াবহ বন্যায় এরই মধ্যে প্রাণ হারিয়েছে ৫ শতাধিকের বেশি মানুষ। পাশাপাশি ১০ সেপ্টেম্বরের মধ্যে আরও ২টি ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে স্থানীয় সময় রোববার দুপুরে চীনে কাজিকি টাইফুন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তাণ্ডব চালায় হাইনান ও গুয়াংডং প্রদেশের উপকূলীয় এলাকায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্র তীরবর্তী অবকাঠামো। ঝড়ের কবলে গাছপালা উপড়ে যায় এবং ব্যাহত হয় যান চলাচল। ২৯০০ কর্মী মোতায়েন করেছে জরুরি সেবা সংস্থা। জনগণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ক্যালিফোর্নিয়ার ওয়াইন কান্ট্রিতে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর হাজারো সদস্য। নাপা কাউন্টিতে এরই মধ্যে ২৬ বর্গ কিলোমিটারের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। ৫০০ স্থাপনা হুমকির মুখে থাকায় প্রায় ১৯০ জনকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। আরও ৩৬০ জনকে দেওয়া হয়েছে সতর্কবার্তা। ১০টি হেলিকপ্টার এবং ২,২৩০ দমকল কর্মী মোতায়েন করা হলেও মাত্র ১১% আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার তীব্র গরম আবহাওয়ার মধ্যে আগুনের সূত্রপাত হয়। যদিও এখনও তাপমাত্রা কিছুটা কমে ৩৪ ডিগ্রিতে নেমেছে, তবে বাতাস ও আর্দ্রতা কমে যাওয়ায় আগুন আরও ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।